আজকে অনলাইন ক্লাসের আলোচনার বিষয় লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ। চন্দ্রনাথ এই পাঠ্যাংশ বা রচনাংশ এটা কিন্তু কোনো ছোট গল্প নয়, এটা একটা উপন্যাসের অংশ। কেউ কি জানো কোন উপন্যাসের অংশ চন্দ্রনাথ? আগুন। আগুন উপন্যাসের অংশ চন্দ্রনাথ তোমাদের এই গদ্যাংশ বা রচনাংশ। তাই চন্দ্রনাথ যখন লিখবে, উত্তরে যখন চন্দ্রনাথ এই শিরোনামটাকে উল্লেখ করবে, তখন গল্প কথাটা লিখবে না, লিখবে উপন্যাসের অংশ। এটা যদি না মনে থাকে তাহলে হয় লিখবে গদ্যাংশ, একটা গদ্যেরই অংশ, না হলে পাঠ্যাংশ, না হলে একটা রচনার অংশ, তাই রচনাংশ লিখবে। আর মূল রচনা হচ্ছে উপন্যাস। আগুন উপন্যাসের অংশ চন্দ্রনাথ। আর আগুন উপন্যাস প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। পারলে একটু লিখে রাখো, 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত আগুন উপন্যাসের প্রথম অংশ এই চন্দ্রনাথ রচনাংশ বা পাঠ্যাংশ। চন্দ্রনাথ এই পাঠ্যাংশের মূল চরিত্র বা মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে যেহেতু পাঠ্যাংশের নামকরণ করা হয়েছে, তাই এটা চরিত্র কেন্দ্রিক নামকরণ হয়ে উঠেছে। এর আগে তোমাদের আর একটা পাঠ্যাংশ ছিল যেটা উপন্যাসের অংশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী। তো রাধারানী উপন্যাসের অংশ ছিল রাধারানী, মানে উপন্যাসের নামও মূল বা মুখ্য চরিত্রকে কেন্দ্র করে, পাঠ্যাংশের নামও মুখ্য চরিত্রকে কেন্দ্র করে। কিন্তু এই রচনাংশের নাম, এই রচনাংশের যে মুখ্য চরিত্র তাকে কেন্দ্র করে, কিন্তু মূল যে গ্রন্থ অর্থাৎ উপন্যাস, সেই উপন্যাস কিন্তু মুখ্য চরিত্রকে কেন্দ্র করে নামকরণ করা হয়নি, সেটার নাম হচ্ছে আগুন। যাই হোক, আগুন উপন্যাসের অংশবিশেষ চন্দ্রনাথ এই রচনাংশ বা পাঠ্যাংশ। চন্দ্রনাথ রচনাংশ নিয়ে আলোচনা করার আগে আমি একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই ধারণা রয়েছে, কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো উপন্যাস বা ছোট গল্পের অংশ তোমাদের ইতিপূর্বে পড়া হয়েছে। হয়তো কোনো না কোনো ক্লাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সিলেবাসে থাকলেও থাকতে পারে, বা উপন্যাসের অংশ। আর যদি নাও থাকে, তোমরা নিজেরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে পড়েছ। কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সময় বাংলা কথা সাহিত্যে আত্মপ্রকাশ করেন, সেই সময়কালে আরও দুইজন বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে রাজ করছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই তিনজন বন্দ্যোপাধ্যায়, তার মানে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় প্রায় সমসাময়িককালে বাংলা কথা সাহিত্যে, মানে উপন্যাস আর ছোট গল্পে যে শাখা রয়েছে সেখানে রীতিমতো রাজ করেছেন বা শাসন করেছেন। তবে তিনজনের ক্ষেত্রে আমরা বিষয়গত দিক থেকে বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারি, এবং তিনজন তাদের উপন্যাস এবং ছোট গল্পে ভিন্ন ভিন্ন বিষয়কে উপস্থাপন করেছেন একটা নতুন আঙ্গিকে, এক নতুন চিন্তা ভাবনায়। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী, যা তোমাদের ক্লাস 8-এর সিলেবাসে ছিল। তার মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেই আমরা প্রকৃতিপ্রেমী কথা সাহিত্যিক হিসেবে চিনি। তার বেশিরভাগ ছোট গল্প এবং উপন্যাস প্রকৃতিকে কেন্দ্র করে,
প্রকৃতি সেখানে জীবন্ত হয়ে উঠেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ক্লাস 10-এ আছে, নদীর বিদ্রোহ। এর আগে মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা নিশ্চয়ই পড়েছো। কি পড়েছো তো? কেউ না কেউ তো পড়েছো, বেশিরভাগই পড়ার কথা। কি পড়েছো তো নাকি পড়নি মানিক বন্দ্যোপাধ্যায়কে? পড়েছি। দেখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার প্রথম দিকগুলোতে জায়গা করে নিয়েছে মনস্তাত্ত্বিক ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব। দেখবে মানুষের মনের সূক্ষ্ম বিশ্লেষণ, মনের জগতের সূক্ষ্ম বিশ্লেষণ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার প্রথম দিকে আছে। আর পরের দিকে আছে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব, মানে যারা খেটে খাওয়া মানুষ, দিন দুঃখী মানুষ, যারা শ্রমিক মানুষ মানে শ্রমজীবী, তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য তার লেখনী ধারণ। আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানত লালমাটি অঞ্চলের মানে রাঢ়বঙ্গের জীবনধারাকে, জীবন কথাকে তুলে ধরেছেন তাঁর রচনায়। আবার এটাও ঠিক যে মানুষ যে অঞ্চলের, সেই অঞ্চলের জনজীবনের প্রভাব, সেই অঞ্চলের সময়ের প্রভাব তার উপরে প্রভাব ফেলবে এবং তার ব্যক্তিগত চিন্তাভাবনা তার লেখার উপরে বা রচনার উপরে ছাপ ফেলবে, এটাই স্বাভাবিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম বীরভূম জেলায়, বীরভূমের লাভপুরে। তো বীরভূম জেলার লাভপুরে জন্ম। আর বীরভূম জেলা মানে তো লালমাটি অঞ্চল, জানো তোমরা, মানে রাঢ়বাংলা। তো রাঢ়বাংলা মানে শুধু যে বীরভূম হবে তা নয়, ওই হুগলি নদীর তীরবর্তী অঞ্চল এটাও রাঢ়বঙ্গের মধ্যে পড়ে। তবে বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল যেখানে লাল মাটি রয়েছে, তো লাল মাটি অঞ্চলের যে জনজীবন, সেখানকার যে জনজীবন এবং তাদের যে চিন্তাভাবনা, তাদের যে জীবন কথা, জীবনধারা, সেগুলো ঘুরে ফিরে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনায় জায়গা করে নিয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা ছিলেন সেকালের একজন মস্ত বড় জমিদার লাভপুর অঞ্চলের। কিন্তু তার শিক্ষার ক্ষেত্রে দেখা যায় তিনি কলেজে পড়াকালীন, দুবার কলেজে পড়াকালীন তার পড়া বন্ধ হয়ে যায় এবং তাকে বাড়ি ফিরে যেতে হয়। মানে কলকাতাতে তিনি কলেজে পড়তেন, প্রথমে স্কটিশ চার্চে, চলে যায়, মাঝপথে পড়া বন্ধ হয়ে যায় এবং পড়া বন্ধ করে তিনি কলকাতা থেকে গ্রামে ফিরে যান। আবার পরে এসে ভর্তি হন সাউথ সুবার্ন কলেজে, কিন্তু সেখানেও পড়াশোনা বন্ধ হয়ে যায়। মানে তিনি তার উচ্চ শিক্ষাটাকে সম্পূর্ণ করতে পারেননি। আর ভিডিও অফ হয়ে গেছে, কই না তো, আমার ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কে মেসেজ করলো যে আমার ভিডিওটা অফ হয়ে গেছে, আটকে গেছে? হ্যাঁ, আমার ল্যাপটপের ক্যামেরাটা ভালো পড়েনি। তোমাদের বোধহয় এর আগেও বলেছিলাম যে নতুন ল্যাপটপ কিনেছিলাম কিন্তু ক্যামেরা ভালো নয়। এমনি সব ঠিক আছে, মাঝখানে তো ল্যাপটপটা সার্ভিস সেন্টারে দিলাম, অনেক কষ্টে ওরা ঠিকঠাক করলো, কিন্তু ক্যামেরা ঠিক হয়নি। তাই আমার ক্যামেরায় ছবি দেখবে দাঁড়িয়ে যাচ্ছে, সাউন্ড এগিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না মাঝে মাঝে? না স্যার, আমার এখানে দেখাচ্ছে তুমি একেবারেই স্টে হয়ে গেছো। মানে একবারে দাঁড়িয়ে আছি আমি, কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে, মানে একদম আটকে গেছে। আমার এখানে তো মাঝে মাঝে নড়ছে, চলছে, কিন্তু খুব স্লো মোশনে। না না, আমার এখানে আটকে গেছে, শুধু কথাগুলো এখানে আটকে গেছে। ইস, কি করবো রে বাবা, এত রকমের সমস্যা নিয়ে। তোমরা মাঝে মাঝে ক্যামেরাটাকে অফ করে দাও, আমার ক্যামেরাটাকে অফ করে দাও, দিয়ে মাঝে মাঝে সাউন্ড শোনো। তারপর তো একটা ভিডিও রেকর্ডিং হচ্ছেই, সেটা কালকের
আপলোড করে দেবো, ওটা থেকে মাঝে মাঝে একটু শোনো, দেখতে পেলে ভালো হতো। দেখি সামনের ডিসেম্বরে ফার্স্ট উইকে তো তোমাদের পরীক্ষা আছে গার্লসের, আপাতত এই 9টা পরীক্ষাটা শেষ হোক, তারপরে দেখি এক্সট্রা কোনো ক্যামেরা লাগাতে পারি কিনা। একবারে দাঁড়িয়ে গেছে, এখনো চলছে না? না স্যার, না স্যার। ইস, কি বাজে অবস্থা রে। এবারে আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েছি, এবারে তোমাদের ওখানে দেখাচ্ছে? হ্যাঁ স্যার, অফ হয়ে গেছে ক্যামেরা। ঠিক হয়েছে, এবারে দেখ তো। না স্যার, অমনি হয়ে আছে, এবার আটকে আছে। হ্যাঁ স্যার, অমনি হয়ে আছে। এবারে অন করলাম, দেখা যাচ্ছে না? না স্যার, আটকে আছে, তোমার ছবিটা আটকে আছে। আমি ফ্রিজ হয়ে গেছি, স্ট্যাচু। স্যার আপনার ছবিটা আটকেই আছে। মোবাইল নিয়ে খাটের উপরে দাও। আচ্ছা আটকে গেছে। যাই হোক, সাউন্ড শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। ঠিক আছে, সাউন্ডটাই শোনো, আপাতত সাউন্ডটা শুনতে থাকো, যাতে চোখ ভালো থাকে। ক্যামেরাটাকে অফ করে দাও, ক্যামেরাটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ শোনো, তারপরে আবার রিফ্রেশ করো, করে আর একবার দেখো। দেখি, শুনতে থাকো, একটু শোনো, শুনলে কিছুটা সিলেবাসে এই গল্পটা এগিয়ে যাবে। হ্যাঁ, যেখানে ছিলাম, কোথায় আলোচনা করছিলাম, কী নিয়ে আলোচনা করছিলাম, আমাকে একটু মনে করিয়ে দাও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজপথে শিক্ষা বন্ধ হয়ে ও যায়। হ্যাঁ, উচ্চশিক্ষার মাঝে বাধা আসে, তিনি কলকাতা থেকে ফিরে যান গ্রামে লাভপুরে। তো তার কলেজে ভর্তি হওয়ার আগে একবার তো অল্প বয়সেই বিয়ে হয়ে যায় এক জমিদারের মেয়ের সঙ্গে। তারপর কিছুদিন লাভপুরে থাকার সময়ে তার সঙ্গে সংঘাত বাধে ওই গ্রামের, ওই অঞ্চলের কিছু রক্ষণশীল মানুষদের সাথে, যারা একটু কট্টরপন্থী, গোঁড়া, মানে যাদের চিন্তাভাবনা ওই প্রাচীন ধ্যান ধারণা নিয়ে, যারা সমাজটাকে ওই সংস্কারাচ্ছন্ন বিধিবিধানের জালে আটকে রাখতে চায়। তো তাদের সঙ্গে এমন একজন উদার মনস্ক, আধুনিক মনোভাবাপন্ন মানুষের যে সংঘাত হবে, সংঘাত ঘটবে, এটাই স্বাভাবিক। আর তার উপরে তিনি তো একজন সাহিত্যিক, একজন লেখক, তো স্বভাবতই তিনি কিছুতেই তাদের সেই প্রাচীনপন্থী ধ্যান ধারণাকে মেনে নিতে পারেনি, তাদের সঙ্গে সংঘাত বেঁধেছে এবং বাধ্য হয়ে তিনি তার পরিবার নিয়ে, তার স্ত্রী, পুত্র সবাইকে নিয়েই গ্রাম থেকে কলকাতায় চলে আসেন এবং পাকাপাকিভাবে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। তো কলকাতায় চলে আসেন ঠিকই, কিন্তু যেহেতু তিনি তার জন্ম থেকে, তার ছোটোবেলা থেকে বা ছেলেবেলা থেকে বহু বছর, অনেকগুলো বছর ওই কী বলে লাভপুরে কাটিয়েছেন, মানে ওই বীরভূমের লালমাটি অঞ্চলে কাটিয়েছেন, তাই ওখানকার মানুষের সঙ্গে তার যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এবং তার যে চিন্তাভাবনা, সেগুলো কিন্তু ঘুরে ফিরে এসেছে তার উপন্যাসে বা তার রচনায়। আর তার রচনাতে যেটা সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হলো গ্রামীণ সমাজের ভাঙন। একটা সময় কি ছিল না, পল্লী সমাজে, মানে গ্রাম বাংলায় একটা জীবিকার মানুষ আর একটা জীবিকার মানুষের উপরে নির্ভরশীল ছিল। মানে গ্রাম কেন্দ্রিক সভ্যতায় কি হয়, যতজন মানুষ রয়েছে, যারা যে প্রফেশনে, যে পেশাতে যুক্ত, প্রত্যেকেই একটা পেশায় যুক্ত মানুষ আরেকটা পেশায় যুক্ত মানুষের উপর নির্ভরশীল। এইভাবে কিন্তু গ্রামীণ সভ্যতা দাঁড়িয়েছিল, গ্রামকেন্দ্রিক সভ্যতা দাঁড়িয়েছিল। কিন্তু সেই গ্রামকেন্দ্রিক সভ্যতাতে ধীরে ধীরে ভাঙন দেখা যাচ্ছে। এবং ভাঙনের কারণটা কি? ভাঙনের কারণ হচ্ছে যে শহরের যে গতিশীলতা, শহরের যে বিলাসিতা, স্বাচ্ছন্দ্য, সেগুলো ধীরে ধীরে গ্রামের উপরে প্রভাব ফেলছে।
এবং শহরের মানুষ তুলনামূলকভাবে অনেক বেশি স্বাবলম্বী। আর সেই স্বাবলম্বী হওয়ার যে মানসিকতা, ওই মানসিকতা যখন শহর থেকে গ্রামে গিয়ে আছড়ে পড়ছে, তখন গ্রাম থেকে মানুষ ধীরে ধীরে শহরমুখী হচ্ছে এবং শহরে এসে যখন তারা তাদের জীবিকাতে অনেক বেশি উপার্জন করছে, তখন গ্রামে ফিরে যাওয়ার পরে গ্রামের যে ওই গ্রাম কেন্দ্রিক যে একটা পদ্ধতি, একটা সিস্টেমে বাঁধা রয়েছে গ্রামীণ সভ্যতা, সেখানে কিন্তু একটা আঘাত হানছে। তার মানে এক অর্থে এক একটা মানুষের হাতে যখন বেশি পয়সা আসছে শহর থেকে গ্রামে ফিরে, তখন তারা ওই গ্রামের সিস্টেম, গ্রামের যে একটা পদ্ধতি, তার বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ করছে এবং সেই বিদ্রোহের কারণে গ্রামীণ সমাজ ধীরে ধীরে ভাঙছে এবং মানুষ অনেক বেশি শহরমুখী হচ্ছে, অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে এবং আত্মনির্ভরশীল হচ্ছে। এইরকম প্রেক্ষাপটে তার অনেকগুলো উপন্যাস রয়েছে। তার মধ্যে তার জনপ্রিয় উপন্যাস গণদেবতা। তাহলে দেখো, শহরের জনজীবনও যেমন আছে, জীবনধারা, শহরের মানুষের মানসিকতা যেমন আছে, ঠিক তেমনিভাবে গ্রামীণ সমাজ জীবনও আছে। তার কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ্রাম থেকে শহরে এসেছে, শহরে অনেকগুলো বছর কাটিয়েছে, আবার গ্রামে রয়েছে তার শিকড়। তার মানে শিকড় থেকে তিনি রসদ নিয়েছেন এবং তাকেই পাঠক সমাজের কাছে পরিবেশন করেছেন। তোমাদের যাদের জন্ম শহরে, যাদের বড় হওয়া শহরে, তারা একটা দিক তোমরা দেখেছো। তোমরা যদি গ্রামে যাও, সেটা 2-1 দিনের জন্য কোনো আত্মীয় পরিজনের বাড়িতে, বন্ধুবান্ধবদের বাড়িতে একটু বেড়াতে যাওয়া, এই রকম। অর্থাৎ গ্রামীণ জনজীবনের মূলে কি রয়েছে সেটা কিন্তু উপলব্ধি করার কথা তোমাদের সেই অর্থে নয়। কিন্তু আমরা যারা জন্ম গ্রামে, বড় হয়েছি গ্রামে, অনেকগুলো বছর কাটিয়েছি গ্রামে, আবার শহরে উঠে এসেছি এবং শহরে এসে অনেকগুলো বছর কেটেছে, তাহলে আমাদের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে যেমন শহর রয়েছে, শহরের মানুষজন রয়েছে, তেমনি গ্রাম বাংলাও রয়েছে। তাহলে একটা মানুষের মধ্যে পরিপূর্ণতা পেল গ্রামীণ জনজীবনের সাথে সাথে শহরের জীবন। তার মানে সামগ্রিকভাবে জনজীবন যখন মানুষকে সমৃদ্ধ করছে বা পরিপূর্ণতা এনে দিচ্ছে, তখন তাদের যে আত্ম উপলব্ধি, সেই আত্ম উপলব্ধি বাংলা সাহিত্যকে পরিপূর্ণ করছে বা সমৃদ্ধ করছে। এবার বলো, তোমাদের মধ্যে যাদের অভিজ্ঞতা শুধু শহরকে নিয়ে, তাদের মধ্যে কোথাও না কোথাও বিরাট একটা জগতের বা বিরাট একটা জনজীবনের ঘাটতি আছে না তোমাদের মধ্যে? হ্যাঁ স্যার। আছে তো? তাই আমি বলবো যে পরবর্তীতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন তো প্রত্যেকেই দেখছো, তাই প্রতিষ্ঠিত হতে গেলে শুধু শহর যথেষ্ট নয়, শহরের অভিজ্ঞতা যথেষ্ট নয়, এবং শহরে যে সংখ্যক মানুষ রয়েছে তার পরিধিকে যদি ধরো, সেই পরিধিটা ছোট, জনঘনত্ব বেশি, কিন্তু সার্বিকভাবে শহরের থেকে পরিধিতে বড় কিন্তু গ্রাম বাংলা। তাই গ্রামীণ জনজীবনের সঙ্গে মেশো, গ্রাম বাংলার প্রকৃতির সঙ্গে মেশো, এবং মেশা মানে এই নয় যে 2-4 দিনের জন্য। মেশা মানে সেখানে পৌঁছতে হবে, তাদের কথা জানতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, হয়তো কয়েক বছর সেখানে থেকে জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে নিতে হবে। তারপরে যদি প্রতিষ্ঠিত হও, তাহলে সেই প্রতিষ্ঠার মধ্যে পরিপূর্ণতা আসবে, নাহলে জীবনের একটা বিরাট দিক অধরা থেকে যাবে, আর সেটা কিন্তু ঘাটতি বলা চলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে এই ঘাটতিটা ছিল না, কারণ গ্রাম এবং শহর সার্বিকভাবে তার জীবনের প্রত্যক্ষ
অভিজ্ঞতায় পরিপূর্ণতা লাভ করেছে বাংলা সাহিত্য। এবং শুধু গ্রাম বাংলা উঠে আসেনি, শহরও উঠে এসেছে। গ্রাম বাংলার ভাঙন, শহরের বিকাশ, আর শহরের যে আগ্রাসী ভূমিকা গ্রাম বাংলাকে গ্রাস করছে তার ছবিও তিনি নিপুণভাবে অঙ্কন করেছেন। এবার গিয়ে আমার ক্যামেরার ছবিটা দেখা যাচ্ছে না সেরকম আটকে রয়েছে? মাঝে মাঝে ছবিতে টোকা দিও, নড়ে যাই যদি আমি। কেউ কি কম্পিউটারে বা ল্যাপটপে পড়ছো? কেউ পড়ছে না, সবাই মোবাইলে পড়ছে, সমস্যা করে দিল। মাঝে মাঝে অফ করবে, মাঝে মাঝে অন করবে, দেখবে মাঝে মাঝে আসছে কিনা। আপাতত এইভাবে চেষ্টা করি। হ্যাঁ, তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত আত্মপরিচয়, সংক্ষিপ্ত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করলাম, তার কিছুটা প্রভাব সম্পর্কে আমি বললাম। আমিও মাঝে মাঝে ক্যামেরা অফ করে দিচ্ছি। এবারে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাঠ্য রচনাংশ চন্দ্রনাথ নিয়ে আলোচনা করব। তাহলে চন্দ্রনাথ গল্পের মুখ্য চরিত্রের নাম হলো চন্দ্রনাথ। এই চন্দ্রনাথ রচনায় চন্দ্রনাথ ছাড়াও আরও কতগুলো চরিত্র আছে। কয়েকটা চরিত্র মুখ্য বা প্রধান চন্দ্রনাথের পাশাপাশি প্রধান হয়ে উঠেছে, আর কিছু চরিত্র আছে যেগুলো সেই অর্থে সক্রিয় নয়, গৌণ চরিত্র হয়ে থেকে গেছে। এবারে বলো, চন্দ্রনাথ ছাড়াও আরও দুটি চরিত্র চন্দ্রনাথের সঙ্গে সমানভাবে সক্রিয়। কোন দুটো চরিত্র? হিরু আর নরেশ। হিরু ও নরেশ। নরেশের ডাকনাম কি? নরু। নরু। নরেশের ডাকনাম নরু, অর্থাৎ নরেশ আর তার দুই সহপাঠী চন্দ্রনাথ আর হিরু। এই তিনজন চরিত্র ছাড়াও, তিনটি চরিত্র ছাড়াও এখানে চন্দ্রনাথের দাদার কথাও রয়েছে। চন্দ্রনাথের দাদার নাম কি? নিশানাথ। নিশানাথ, নিশানাথ বাবু। আর আছে স্কুলের হেডমাস্টার মশাই। হেডমাস্টার মশাইয়ের নাম এখানে নেই, হেডমাস্টার মশাই বলা হয়েছে, মাস্টার মশাই। আর আছে হিরুর কাকা। হিরুর কাকার কি নাম এখানে আছে উল্লেখ? নামের উল্লেখ নেই, কিন্তু হিরুর কাকা তো বড়লোক, মানে হিরুরা বড়লোক। আর হিরুর কাকা, হিরু যে স্কুলের ছাত্র, মানে চন্দ্রনাথ, হিরু আর নরেশ যে স্কুলের ছাত্র, ওই স্কুলের সেক্রেটারি। সেক্রেটারি বাংলা কি? সম্পাদক। সম্পাদক। হিরুর কাকা যেমন বড়লোক তেমনি প্রভাবশালী মানুষ, সমাজের চোখে গণ্যমান্য, আবার একটু শৌখিন মানুষও। টাকা পয়সা যথেষ্ট আছে, তাহলে টাকা পয়সা থাকলেই যে সবাই শৌখিন তা নয়। অনেকের তো অনেক টাকা পয়সা থাকে, কিন্তু শৌখিনতা সবার মধ্যে থাকে না। অনেকে বড়লোক হওয়া সত্ত্বেও সাদামাটা থাকে, খুব একটা বেশি শৌখিন নয়, শখ টক থাকে না। আবার অনেকে আছে যারা ততখানি বড়লোক না হলেও শখটাকে প্রতিপালন করে, শৌখিন মানুষ। তাদের পোশাক আশাকে, তাদের
কথাবার্তা, হাঁটা চলা, ওঠা বসা, প্রতিটা মুহূর্তে একটা কেতাদুরস্থ ছাপ প্রকাশ পায়, মানে শৌখিনতা প্রকাশ পায়। হিরুর কাকা অর্থবান, শৌখিন, প্রভাবশালী, কারণ সমাজে সেই সমস্ত মানুষের সঙ্গে তার ওঠা বসা, যারা কিরে বাড়ির কথা এখানে আসছে কেন? মাইকটা খুলে দিয়ে বাড়ির কথা আমাকে শোনাচ্ছ কেন বাবা? দেখ বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে, মাইক্রোফোন অন করে দিয়ে শোনাচ্ছে। মাইক্রোফোনটা বন্ধ করো। কি অদ্ভুত ব্যাপার! ওই কার রে এটা? মাইক্রোফোন অফ কর, কার বাড়িতে ঝগড়া হচ্ছে? স্যার তুমি মাইক্রোফোনটা অফ করে দাও। ওর কি করবে ছেলেগুলে? বাড়ির এত অশান্তি নিয়ে কি আর পড়াশোনা করা যায়? করেছে মনে হয়, অফ হ্যাঁ করে দিয়েছে। যেখানে ছিলাম যে এই গল্প, আবার প্রিয়া রায় লেখা আছে, মাইক খুলে দিয়েছে দেখো। আরে মাইকটাকে বন্ধ করে রাখো না রে বাবা। যখন আমি প্রশ্ন করব, জিজ্ঞেস করব, তখন মাইকটাকে অন করবে, করে আবার বন্ধ করে দেবে। এতগুলো মাস পড়া হয়ে গেল, তাও আবার শেখাতে হবে। হ্যাঁ, যেখানে ছিলাম যে এই গল্পে যে কাহিনী রয়েছে, এই কাহিনীটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য, বেশ আকর্ষণীয়, আমাদের কাছে ভালো লাগার। আমি আজকে বলেছিলাম অডিওটা পাঠানোর পরে যে অডিওটা শোনো, মানে গল্পটা শোনো আর লাইনের দিকে চোখ রাখো, মানে গল্পটাকে পড়তে বলেছিলাম নিজের মতো করে। প্রত্যেকের পড়া হয়েছে? হ্যাঁ স্যার। যাদের পড়া হয়েছে তারা তো রেসপন্স করছে, কারোর পড়া হয়নি এমন আছো? বলো, সৎ সাহস নিয়ে বলো যে আমি পড়িনি, শুনিনি, ইত্যাদি ইত্যাদি। কেউ আছো? 46 জন। 46 জনের মধ্যে সবাই পড়েছে, শুনেছে? বিশ্বাস করে নিলাম, খুব ভালো, ভেরি গুড। তাহলে এই গল্পটা সবার পড়া আছে, সেই মতোই আমি বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো এই গল্প আমাদের প্রত্যেকেরই ভালো লাগার গল্প। এর আগে নিরুদ্দেশ গল্প পড়ানোর সময় বলেছিলাম, ওই গল্প কিন্তু প্রত্যেকেরই ভালো লাগার গল্প। কি নিরুদ্দেশ গল্প প্রত্যেকের ভালো লেগেছিল কি না লাগেনি? খুব সুন্দর গল্প কিন্তু, কারণ ওই গল্পে আমরা ছিলাম, ওই গল্পে তো আমরাই আছি, তাই ওই গল্পটা আমাদের ভালো লাগার গল্প। ওই গল্পে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। ওই গল্প পড়ে, গল্প শুনে আমাদের একবারের জন্যও মনে হয়নি ওটা গল্প পড়ছি। আমি যখন পড়েছি তখন আমার ওই শৈশবে আমি ফিরে গেছি, আর তোমরা যখন পড়ছো তোমরা তো ওই শৈশবে দাঁড়িয়ে রয়েছো। তোমাদের জীবনের রোজকারের ঘটনা জড়িয়ে আছে ওই গল্পের সঙ্গে। ঠিক তেমনিভাবে চন্দ্রনাথ এই গল্পটার মধ্যে যে কাহিনী জড়িয়ে রয়েছে, আমি পুরো উপন্যাসের কথা বলছি না, আমি এই পাঠ্যাংশের কথা বলছি, এখানে কিন্তু আমরাই রয়েছি। কি আমরা রয়েছি তো? এখানে মাস্টারমশাই আছে, আমি তো আছি, এখানে ছাত্ররা রয়েছে। এখন ছাত্রীরা বলতে পারে কই আমরা তো নাই, এখানে তো ছাত্রদের কথা বলেছে। আরে ছাত্রদের কথা বললেও ছাত্ররা আসলে ছাত্র সমাজের কথাই রয়েছে। এখানে ছাত্ররা মানে ছাত্রদের কথা না, এখানে ছাত্রদের কথা মানে আসলে ছাত্র সমাজের কথা। যে বয়সী ছাত্রদের কথা এখানে বলা হয়েছে, ওই বয়সী ছাত্রীদেরও ভাবনা চিন্তা একই রকম। ছেলেদের থেকে মেয়েদের ভাবনা চিন্তা ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে কখনো খুব একটা ফারাক হতে পারে না, কারণ সমবয়সী এবং প্রত্যেকেই সহপাঠী। আসলে যে সময় লেখা হয়েছে সেই সময় স্ত্রী শিক্ষা তথা নারী শিক্ষার এতটা তো প্রসার ছিল না। সেই কারণেই স্কুলে
ছাত্রদের প্রসঙ্গটাই বেশি এসেছে। কিন্তু আমরা এখন যখন আলোচনা করছি তখন আমরা প্রত্যেকেই ভেবে নেব এটা কিন্তু কোনো ছাত্রদের গল্প নয়, এটা কিন্তু ছাত্র সমাজের গল্প, মানে এখানে ছাত্রের সাথে সাথে ছাত্রীরাও আছে। এই কারণেই তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ এখানে মাস্টারমশাই আছে আর ছাত্রছাত্রীরা রয়েছে। যদিও এই গল্পে ছাত্রদের কথাই উল্লেখ রয়েছে, ছাত্রীদের নাম নেই। কি ছাত্রীরা রাগ করার কোনো কারণ আছে আর, যে আমাদের কথা বলেনি, আমরা কেন ভালো লাগাবো? হ্যালো, রেসপন্স করে না কেউ? না স্যার, না স্যার। হ্যাঁ, তো তোমরা আরেকটা গল্প লিখবে যেখানে ছাত্রদের সাথে সাথে ছাত্রীরাও থাকবে, এবং সেখানে অর্থাৎ সেই গল্পে প্রকাশ পাবে নিজের আত্মসম্মান বজায় রাখার কাহিনী, আত্মমর্যাদা বজায় রাখার গল্প, নিজের দৃঢ়তাকে অটুট রাখার গল্প। দৃঢ়তা মানে মনের দৃঢ়তা, অটুট থাকবে, ভাঙবে না। নিজের জেদ, এবং সেই জেদটা অবশ্যই সততাকে বজায় রাখার জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা থাকবে, হেরে যাওয়ার গল্প থাকবে না। অন্যায় যেখানে হচ্ছে প্রতিবাদ করতে শেখো। সে অন্যায় বাড়িতেই হতে পারে, স্কুলে হতে পারে, কলেজেতেও হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, সমাজের প্রতিটা ক্ষেত্রে হতে পারে। কারণ আজকের যদি প্রোটেস্ট না করো, কালকের পুরোপুরি মারিয়ে দিয়ে চলে যাবে, মানে অস্তিত্ব বলে কিচ্ছু থাকবে না। আসলে কিছু ক্ষেত্রে আমরা ভয় পাই, সেই ভয়ের মধ্যে একটা তো থাকে হারানোর ভয়, আর একটা কি স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ভয়, আর আমাদের উপরে আঘাত আসার ভয়। আমরা যদি কাউকে আঘাত করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানে এক অর্থে আঘাত অন্যায়কারীকে, তাহলে প্রত্যাঘাত আসার ভয় থাকে আমাদের মধ্যে। আর যদি এরকম কোনো ভয় না কাজ করে, কেউ অন্যায় করেছে, তার বিরুদ্ধে তো প্রতিবাদ করবই, এবং সেই প্রতিবাদ করলে পাল্টা আবার আঘাত আসবে। কিন্তু সেই আঘাত যতখানি হোক না কেন, দরকার হলে মরে যাব, মানে মিশে যাব, যাকে বলে ভাঙবো, কিন্তু মচকাবো না। ভাঙবো তবু মচকাবো না। অর্থাৎ মনের ভেতর থেকে এই ভয়টা যেদিনকার বের করে দিতে পারবে, সেদিনকারই কিন্তু তুমি জীবনে জয়ী। তুমি কোনো সত্যি কথা বলবে, কিন্তু সত্যি কথা বলার পেছনে যদি তোমার স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ভয় থাকে, তাহলে সত্যি কথা বলতে গিয়ে আটকাবে। আমি যদি সত্যি কথা বলি, তাহলে আমার নাম্বার যদি কমে যায়, মার্কস যদি কমে যায়, আমি যদি র্যাঙ্ক করতে না পারি সামান্য কটা নাম্বারের জন্য, তাহলে বাবা কি দরকার বলার, চুপ করে যাই। সবাই যখন বলবে তখন বলবো। সবাই যখন বলছে না, আমার একার দায় পড়েছে, তার থেকে যে সিস্টেমে আমরা চলেছি বা যে সিস্টেমটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তা যতই বোঝা হোক না কেন, যতই খারাপ হোক না কেন, যতই অসম্মানের হোক, তাও আমরা বয়ে নিয়ে যাব, কারণ ভয় রয়েছে। আর যেদিনকার ওই ভয়টাকে জয় করতে পারবে, পিছু টান থাকবে না, সেদিনকারই যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে পারবে। আর সেই অন্যায়কারী কিন্তু শুধুমাত্র ওই সমাজের বাইরের জীবনে ঘুরে বেড়াচ্ছে তা কিন্তু নয়, ঘরের ভেতরেও আছে।
বোঝা গেল কি? বোঝা কি গেল? হ্যাঁ স্যার। হুম হুম হ্যাঁ স্যার। হুম। তো আমি কার কথা বলছি? এই গল্পে কার কথা বলছি? নিশানাথ। নিশানাথ বাবুর কথা বলছি? না, চন্দ্রনাথ নিশানাথ বাবুর বিরুদ্ধে প্রতিবাদ করছিল না? কেন শুধু নিশানাথ বাবুর বিরুদ্ধে, মানে চন্দ্রনাথ তার দাদার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তা তো নয়। তার ঘরের ভেতরে। ও ঘরের ভেতরে, হ্যাঁ। তার আগে বিশাল বড় প্রতিবাদ, আঘাত, যে আঘাতে গোটা স্কুলটাই বিক্ষুব্ধ, চঞ্চল হয়ে উঠেছে, করেছিল তো, সেটাই তো ছিল বড় আঘাত। চন্দ্রনাথ ওই প্রচণ্ড আঘাত তো করতে নাও পারত। সেকেন্ড হওয়াটা এটাও তো বিশাল বড় প্রাপ্তি। তোমাদের মতো ছাত্রছাত্রীরা তো এটা অনেকেই মেনে নেবে। আর ফার্স্ট হতে পারিনি তো কী যায় আসে, সেকেন্ড তো হয়েছি। যাক, এবছরের জন্য ওই সেকেন্ড প্রাইজ নিয়ে সন্তুষ্ট থাকি, পরের বছর দেখা যাবে। কেন পরের বছর দেখা যাবে, এবছর নয় কেন? আমি যদি অন্যায় করতাম তাহলে মেনে নেওয়ার ব্যাপার ছিল। আমি তো কোনো অন্যায় করিনি, বরং আমাকেই অন্যায় করা, আমার প্রতি অন্যায় করা হয়েছে, আমার প্রতি অবিচার করা হয়েছে, আমাকেই ইচ্ছে করে পিছিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি যদি জানি আমি সৎ, তাহলে আমি কেন লড়াইটা করব না? এবং চন্দ্রনাথ জানেও সেই লড়াইয়ে তার পাশে সে কাউকে পাবে না হয়তো। তাহলে এত বড় লড়াইটা লড়তে গিয়ে সে যখন একা হয়েছে, একা হওয়ার সত্ত্বেও কিন্তু সে লড়াইটা লড়ে গেছে একা, ওই বয়সী একটা ছেলের পক্ষে এত বড় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকা, এটা চন্দ্রনাথের মতো চরিত্রের মানুষই পারে। তার কাছ থেকে শেখার আছে। চন্দ্রনাথ এই গল্পে যেভাবে ফুটে উঠেছে, তার চরিত্র নিয়ে যেভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আমাদের কাছে এই চন্দ্রনাথ আইডল পার্সন হতে পারে, একজন আদর্শ হতে পারে। এর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোতে এইরকম কিছু ব্যতিক্রমী চরিত্র ফুটে উঠেছে, যে চরিত্রগুলো আমাদের সামনে আদর্শ, যে চরিত্রগুলো আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে, এবং সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার আগে আমাদেরকে সবসময় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখাবে, আমাদেরকে মাথা উঁচু রেখে লক্ষ্যে বা স্বপ্নে পৌঁছে দিতে সাহায্য করবে। মাথা নত করে নয়, অন্যায়ের সঙ্গে আপোষ করে নয়। আরে অন্যায়ের সঙ্গে আপোষ করে যদি আমরা লক্ষ্যে পৌঁছই, সেখানে আমাদের কখনোই নিজেদের আত্মমর্যাদার বজায় থাকে না, কারণ মেরুদণ্ডটা আমরা বিকিয়ে দিয়েছি। মাথাটা বিকিয়ে দেওয়ার পরে স্বপ্ন পূরণ করা মানে সারা জীবন মরে মরে বেঁচে থাকতে হবে। সারা জীবন প্রতি মুহূর্তে ওই একটা ভাবনা করে করে খাবে যে না, আমার ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমি কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ করেছি, আপোষ করেছি, সেই আপোষের কারণে আমরা বড় জায়গাতে পৌঁছেছি, চাকরিটা পেয়েছি। কোনো কম্প্রোমাইজ নয়। কম্প্রোমাইজ করে হয়তো বড় জায়গাতে পৌঁছতে পারো, কিন্তু সারা জীবন তোমাকে প্রতি মুহূর্তে বিবেকের দংশনে বেঁচে থাকতে হবে। যখন একটা ভালো কাজ করতে যাবে, তখন ওটাই তোমাকে বারবার ভাবাবে। যখন পরবর্তী প্রজন্মকে উপদেশ দিতে যাবে, পরামর্শ দিতে যাবে, রাস্তা দেখাবে, তখন এটাই বারবার ধরে ভাবাবে তোমাকে যে আমি নিজেই তো অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলাম, আমি তো এক সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি, আপোষ করে আমাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। তাহলে আমি অন্যদেরকে কি শিক্ষা দেব, অন্যদেরকে কি জ্ঞান দেব? সে আমার কাছ থেকে নেবেও বা কেন? তাই জীবনে যা কিছু অর্জন করবে, সবটাই নিজের চেষ্টায়,
কারোর সঙ্গে আপোষ করে নয়। চন্দ্রনাথ এমনই একটা চরিত্র। এই গল্পে চন্দ্রনাথের বিপরীত মেরুতে আছে আর একটা চরিত্র, যে কম্প্রোমাইজ করেছে, যে আপোষ করেছে, আপোষ করে সে তার স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করেছে। কে সেই চরিত্র? কি নাম? হিরু। হ্যাঁ, হিরু সেই চরিত্র। এই গল্পে দুটো চরিত্রকে দুই মেরুতে রাখা হয়েছে। চন্দ্রনাথ যদি উত্তর মেরুতে থাকে, হিরু ঠিক বিপরীত দক্ষিণ মেরুতে অবস্থান করছে। আর এই হিরু আর চন্দ্রনাথের মাঝে যিনি মধ্যস্থতা করেছেন তিনি কে? তার নাম কি? সে কোন চরিত্র? নরেশ তথা নরু। স্কুল জীবন শেষ হবে, কলেজ যে উঠবে, কলেজও শেষ হবে, ইউনিভার্সিটিতে উঠবে, একাডেমিক কেরিয়ার শেষ হবে, চাকরি পাবে বা ব্যবসা করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, মাঝ বয়সে পৌঁছবে। জীবনে যত দূরই এগোও না কেন, যতগুলো পর্যায় পার হয়ে আরেকটা পর্যায়েতে গিয়ে দাঁড়াও না কেন, জীবনের একটা ফেজ কিন্তু কোনোদিন ভুলতে পারবে না, একটা অংশ, সেটা হচ্ছে স্কুল লাইফ। কলেজের লাইফও হয়তো সেইভাবে মনে থাকবে না, ইউনিভার্সিটি লাইফও সেভাবে মনে থাকবে না, কিন্তু যে লাইফ, যে জীবনটা কোনোদিন ভোলার মতো নয়, সেটা হচ্ছে স্কুল জীবন। কারণ স্কুল জীবনে জীবনের অনেকগুলো বছর কাটে, আর যেহেতু স্কুল জীবনটা এটা হচ্ছে একটা মানুষের জীবনের প্রথম ধাপ, ছেলেবেলা থেকে বা ছোটবেলা থেকে, তাই তার মনের উপরে গভীরভাবে রেখাপাত করতে থাকে। তাই সারা জীবনের জন্য এই স্কুল লাইফ কখনো ভোলার নয়। তাই মাঝ বয়সে গিয়ে দাঁড়াও, আর প্রৌঢ়ত্বে দাঁড়াও, বার্ধক্যে গিয়ে দাঁড়াও, বারবার কিন্তু স্কুলের জীবন অতীত স্মৃতিচারণায় ধরা পড়বে। আমাদের গল্পের অন্যতম মুখ্য চরিত্র নরেশ তথা নরু এখন দাঁড়িয়ে রয়েছে মাঝ বয়সে। এই নরু তথা নরেশ কলকাতার সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে আসছে। এই যে সার্কুলার রোডের কথা বলা হয়েছে না, বালিগঞ্জ, গড়িয়াহাট থেকে কিছুটা এগিয়ে গেলেই বালিগঞ্জ সার্কুলার রোড। তো সার্কুলার রোডে আশেপাশে কোথাও সমাধিক্ষেত্র রয়েছে। হয়তো আমাদের গল্প কথক নরেশ তথা নরু, যিনি কারোর মৃত্যুর পরে হয়তো তার দেহকে সমাধিস্থ করার জন্য শবযাত্রায় সামিল হয়েছিল। আমার কিন্তু খেয়াল নেই, তাই আমি এইভাবে বোঝাচ্ছি। আবার এটাও হতে পারে সমাধিক্ষেত্র, তো তার মানে সেই সমাধিক্ষেত্রতে কাউকে ইতিপূর্বে সমাধি দেওয়া হয়েছে। এটাও হতে পারে যে সেই সমাধিক্ষেত্রে নরু পৌঁছেছে, সেখানে তার সমাধিক্ষেত্রের উপরে হয়তো ফুল চড়িয়েছে, প্রার্থনা করেছে। এটাও হতে পারে, আমার কিন্তু খেয়াল নেই। কেন বলছি? কারণ পরবর্তী উপন্যাসের কাহিনী সেই অর্থে আমার পড়া নেই। যদি পরবর্তী কাহিনীর সঙ্গে কোথাও না কোথাও যোগ থাকে, তাহলে এইভাবে কোনো না কোনোভাবে থাকতে পারে। আর যদি যোগ না থাকে, তাহলে পাঠককে মানে আমাদেরকে আমাদের মতো করেই ভেবে নিতে হবে। সমাধিক্ষেত্র থেকে বার হয়ে আসছে মানে নিশ্চয়ই সমাধিক্ষেত্রতে মানুষ যায় কেন, কী উদ্দেশ্যে, কি এভাবেই তো এই কারণগুলোতে জন্যই তো যায় নাকি? তাহলে সমাধিক্ষেত্র থেকে, সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বাইর হয়ে এসছে। এবার দেখো, তাহলে মনটা কি খুব খুশি বা আনন্দে থাকবে, না একটু বিষণ্ণ বা ভারাক্রান্ত থাকবে? কি মনে হয়? বিষণ্ণই থাকবে, ভারাক্রান্ত থাকবে, মনমরা থাকবে, এটাই স্বাভাবিক।
তাহলে কারোর মন যদি ভারাক্রান্ত বা বিষণ্ণ হয়, তাহলে সেই সময় তার আশেপাশে যদি কোনো মানুষজন না থাকে বা সেই মুহূর্তে সে কিন্তু চায় না ভিড় ভাট্টার মধ্যে গিয়ে আবার হই হট্টগোল করতে, একটু একা থাকতে চায়। যখন মানুষের মনটা বিষণ্ণ হয় না, ভারাক্রান্ত হয়, ওই মুহূর্তে হয়তো মানুষ একার সঙ্গে কিছুক্ষণ কাটাতে চায়, নিজের সঙ্গে কিছুক্ষণ কাটাতে চায়। যদি কোথাও ভিড়ভাট্টা থাকে, লোকজনের সমাগম থাকে, সেখান থেকে নিজেকে একটু সরিয়ে নেয়। হয়তোবা ওই ভারাক্রান্ত মনে কিছুক্ষণ যাকে হারিয়েছে তার স্মৃতিচারণ করে তাকে হয়তো মনে মনে একটু পেতে চায়, তাকে কল্পনায় ধরতে চায়। আর মানুষ যখন একা থাকে, মানুষ যখন নির্জনে থাকে, তখন নানা ভাবনা চিন্তা তার মাথায় ভিড় করে আসে। কি এটা তো ঠিকই, মানুষ যখন ভিড়ভাট্টার মধ্যে থাকে, সবার মধ্যে থাকে, গল্পগুজবের মধ্যে থাকে, তখন তার ভাবনা চিন্তা কম কাজ করে, কারণ সে তখন অনেক বেশি কথা বলতে থাকে, সবার সঙ্গে মিশতে থাকে। কিন্তু মানুষ যখন একা থাকে, তখন কিন্তু তার স্মৃতিতে হাজার রকমের কি বলবো মানে ভাবনা এসে ভিড় করে, কি তাই তো? তো মানুষ যখন একা থাকে আর বিষণ্ণতার সময় যখন সে একা থাকে, তখন কিন্তু তার ওই স্মৃতির পথ ধরে ফিরে আসে অনেক কথা। তো গল্প কথক নরেশ তথা নরু যখন সার্কুলার রোডে সমাধিক্ষেত্র থেকে বার হয়ে আসছে, তখন কিন্তু তার নানা কথাই মনে পড়ছে, এবং সেই স্মৃতির পথ ধরে তার মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনের কথা। আর সেই স্কুল জীবনের কথা যখন মনে পড়ছে, তখন স্বাভাবিকভাবে তার কাছের যারা, তার কাছের সহপাঠী, কাছের একদম বন্ধু, আপন, স্কুলে তোমাদের ক্লাসে অনেক সংখ্যক সহপাঠী তোমাদের, কিন্তু সবার সঙ্গে তো এত বন্ধুত্ব থাকে না। তাই একটা সময়ের পরে গিয়ে সবার কথা কিন্তু সেভাবে মনে পড়বে না, মনে পড়বে কয়েকজনের কথা, মনে পড়বে নির্দিষ্ট কারোর কথা। ঠিক তেমনিভাবে আমাদের গল্পকথক নরেশের মনে পড়ে গেছে তার স্কুল জীবনে প্রধানত দুইজন সহপাঠীর কথা, দুইজন বন্ধুর কথা, এবং সেই দুইজনের মধ্যে এখানে চন্দ্রনাথ আর রয়েছে হিরু। এবারে যখন তিনি বাড়ি ফিরলেন, সার্কুলার রোডে সমাধিক্ষেত্র থেকে যখন বাড়ি ফিরলেন, তখন সন্ধে, ঘরে আলো জ্বলছে। তিনি চাইছেন সম্পূর্ণ একা থাকতে, এবং তিনি এও চাইছেন সেই তার একাকিত্বে তার স্মৃতি হোক তার সঙ্গী। তিনি ভাবতে চাইছেন তার সহপাঠীদের কথা, তিনি ভাবতে চাইছেন তার স্কুল জীবনের কথা, মনে পড়ে যাচ্ছে। কিন্তু ঘরে যখন আলো জ্বলছে, তখন তার ভাবনায় মাঝে মাঝে ব্যাঘাত ঘটছে। বলতো, আমাদের চোখ যখন খোলা থাকে, তখন অনেক সময় আমাদের ভাবনার মধ্যে একটু বিঘ্ন বা ব্যাঘাত ঘটে না? কারণ হচ্ছে ঘরের মধ্যে অনেক জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করে, ঘরের মধ্যে অনেক জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ধরো আমি এখানে ঘরের মধ্যে বসে ভাবতে চাইছি কিছু, হঠাৎ করে চোখ যদি সামনের কিছুতে আটকে যায়, তখন দেখা যাচ্ছে ওই ভাবনাটা থেকে সরে এসে এখানে চোখ যেখানে আটকে গেল সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। আবার হঠাৎ করে চোখটা যখন অন্যদিকে গেল, তখন অন্য কিছু হয়তো মনে পড়ে যাচ্ছে। তাহলে চোখটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে ভাবনা চিন্তাগুলো আরও প্রকট হতে পারে। এই মুহূর্তে তোমরা ক্যামেরাটাকে যদি অফ করে দাও, তাহলে আমার ছবিটা চোখে পড়বে না। তার মানে চোখটা শুধু স্ক্রিনের উপরে। তার মানে মনটা অনেক বেশি সক্রিয় হবে, মানে বোঝার জন্য মন আরও তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে থাকবে। কিন্তু স্ক্রিনের উপরে চোখটা না রেখে যদি চোখটাকে বন্ধ করে দাও, তাহলে কী হবে? মন কিন্তু আরও বেশি আমার কথার দিকে মনোযোগী হবে। কি তাই নয় কি?
হ্যাঁ মানে আমার কথাগুলো শুনবে, সাথে সাথে ভাববে। তার মানে অনেক বেশি সক্রিয় হচ্ছে মন যদি চোখটা বন্ধ থাকে। হ্যাঁ কি না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কিন্তু আমি ড্যাম শিওর যে 11:30 বেজে গেছে, চোখ বন্ধ থাকলে টুক করে ঘুমিয়ে পড়বে। তাই চোখ তোমরা বন্ধ করো না। চোখ বন্ধ করে ভাবছো যে স্যারের কথা একটু ভালো করে মন দিয়ে শুনি, কখন টুক করে মোবাইলের উপরে পড়ে যাবে, ঠক করে ঘুমিয়ে পড়বে নিজেই জানো না। কিন্তু এটাই স্বাভাবিক যে চোখ যখন বন্ধ থাকে না, মনের যে জগৎটা অনেক বেশি সক্রিয় হয়, আর মন ওই স্মৃতির পথ ধরে যাকে যাকে দেখতে চায়, যে যে স্মৃতিগুলোকে খুঁজে পেতে চায়, তাকে প্রকটভাবে আবিষ্কার করতে পারে। ঘরের মধ্যে নরু, কিন্তু তার চোখের দৃষ্টি কোন দিকে আটকে ছিল বলো? আয়না। আয়নার দিকে। আয়নার দিকে তাকিয়ে কি দেখছিল? কাকে দেখতে পাচ্ছিল? নিজের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, নিজেকে দেখতে পাচ্ছিল। তো নিজেকে দেখতে পাওয়ার কারণেই মাঝে মাঝে কি করছে, তার স্মৃতিতে ব্যাঘাত ঘটছে। তাই স্মৃতিতে যাতে ব্যাঘাত না ঘটে, কি করতে চাইলো, কি করলো? আলোটা নিভিয়ে দিল। ব্যাস, আলোটা নিভিয়ে দেওয়া মানে কি, দৃষ্টি আর টানছে না। ব্যাস, সম্পূর্ণ স্মৃতির পথে আস্তে আস্তে প্রকট হচ্ছে একটা মূর্তি, মানে একটা ছবি। বলো সেই ছবিটা কার ছবি? আগে অস্পষ্টভাবে ছিল, এখন জান্ত মানে জ্বলন্ত, মানে উজ্জ্বল হচ্ছে। চন্দ্রনাথের ছবিটা প্রকট হচ্ছে। এইবারে চন্দ্রনাথকে দেখা যাচ্ছে নরু তথা নরেশের স্মৃতিচারণায়, স্মৃতিপটে। নরেশের স্মৃতিপটে ফুটে উঠছে চন্দ্রনাথ। লাইনের দিকে একটু তাকাও, প্রথম যে স্তবকটা রয়েছে প্যারাগ্রাফটাতে। দেখেছ? আলোটা নিভিয়ে দেওয়ার কথা কি প্রথমেই আছে না পরের দিকে আছে? তাহলে নেক্সট পেজটাই বের করো। নেক্সট পেজ, পরের পেজটা 82 পৃষ্ঠা বের করো। ঘরে কেহ নাই, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। টেবিল ল্যাম্প জ্বলছিল ঘরে। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখেই দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে। অলিক কায়াময় ছায়া, তবু সে আমার এই স্মৃতিস্মরণে বাধা দিয়ে তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। আলোটা নিভাইয়া দিলাম। যেই আলোটা নিভে দিল, মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। অতীতের রূপ এই অন্ধকার। আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না। তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি। তাকে মানে সেই চন্দ্রনাথকে সে দেখা দিল। কেমনভাবে এবার দেখা দিচ্ছে, প্রকটভাবে দেখো। অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর, অসাধারণ তার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেই চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক উপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। পুরো চন্দ্রনাথের ছবিটা প্রকট হলো তার স্মৃতিপটে তথা মানসপটে। বলো, চন্দ্রনাথ কে বলতে পারবে? চন্দ্রনাথ স্কুলকে আঘাত করেছে, যার আঘাতে গোটা স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ। চন্দ্রনাথ স্কুলকে আঘাত করেছে। কিভাবে আঘাত করেছে? সেকেন্ড প্রাইজ রিফিউজ করে। দ্বিতীয় পুরস্কার, সে দ্বিতীয় হয়েছে। 2nd প্রাইজ রিফিউজ করে। 3rd প্রাইজ রিফিউজ করে। 4th প্রাইজ রিফিউজ করে। 5th প্রাইজ রিফিউজ করে। 6th প্রাইজ রিফিউজ করে। 7th প্রাইজ রিফিউজ করে। 8th প্রাইজ রিফিউজ করে। 9th প্রাইজ রিফিউজ করে। 10th প্রাইজ রিফিউজ করে। 11th প্রাইজ রিফিউজ করে। 12th প্রাইজ রিফিউজ করে। 13th প্রাইজ রিফিউজ করে। 14th প্রাইজ রিফিউজ করে। 15th প্রাইজ রিফিউজ করে। 16th প্রাইজ রিফিউজ করে। 17th প্রাইজ রিফিউজ করে। 18th প্রাইজ রিফিউজ করে। 19th প্রাইজ রিফিউজ করে। 20th প্রাইজ রিফিউজ করে। 21st প্রাইজ রিফিউজ করে। 22nd প্রাইজ রিফিউজ করে। 23rd প্রাইজ রিফিউজ করে। 24th
তাকে দ্বিতীয় হওয়ার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে তো যায়নি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সে পুরস্কার নেবে না, প্রত্যাখ্যান করেছে। এই বলে স্কুলকে মানে স্কুল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছে। বলো এরকম সাহস তোমাদের আছে? পারবে? পারবে? তোমাদেরই তো বয়সী চন্দ্রনাথ, পারবে 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 পারবে। হ্যাঁ, স্কুলের ধারে কাছেই পৌঁছাতে পারবে না? এত বড় আঘাত স্কুলকে করবে? এবার বলো, এত বড় আঘাত যদি স্কুলকে করো, পাশে কাকে কাকে পাবে কি মনে হয়? কাউকে না। গার্জিয়ানকে পাবে? বাবা মাকে পাবে? না স্যার। ঠাঁটিয়ে চড় লাগাবে আগে। এত বড় স্পর্ধা, স্কুলের সঙ্গে ঝগড়া করতে গেছো, স্কুলের সঙ্গে লড়াই করতে গেছো, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মারামারি করতে গেছো, বেশি বড় হয়ে গেছো, সব বুঝে গেছো না? এটুকু বাচ্চা সব বুঝে গেছো। আমরা বড়রা আছি মাথার উপরে, আমরা কিচ্ছু বলছি না, আর তোমাদের মনে হচ্ছে তোমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তার জন্য সেকেন্ড প্রাইজ নিতে গেলে না? কি পারবে? পারবে না। তার থেকে বাবা গুটি গুটি পায়ে যাই, টুকটুক করে সেকেন্ড প্রাইজটা নিয়ে চলে আসি। তাও তো সেকেন্ড প্রাইজ দিচ্ছে। কোথায় প্রাইজ নেব না বলে প্রাইজ রিফিউজ করে একটা পত্র লিখব, তারপরে উল্টে আমার উপরেই আঘাত আসবে, সেকেন্ড প্রাইজটাও পাবো না, আর কোথায় টিসি দিয়ে দেবে, আর প্রজেক্টে নাম্বার দেবে না, র্যাঙ্ক ট্যাঙ্ক করতে পারবো না মাধ্যমিকে। তার থেকে বাবা নমস্কার। এই যে ভয়, ভয়েই তো সমাজটা শেষ হয়ে গেল বাবা। সবার ভয় রয়েছে, আর যে ভয়কে জয় করার চেষ্টা করে সে হয় মাথা তুলে দাঁড়ায়, নাহলে তার মাথাটাই ছেটে দেয়। তাহলে দ্বিতীয় পুরস্কার নেবে না, প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছে। ভালো কথা। আচ্ছা, চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার নেবে না কেন? বলো, এবার কে বলতে পারবে? হিরু পক্ষপাতিত্ব করে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, হিরুকে প্রথম করা হয়েছে। হিরু যে প্রথম স্থান অধিকার করেছে, সেই প্রথম স্থান অধিকার করার পেছনে হিরুর কিন্তু একার হাত ছিল না। তার মানে হিরুর প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে, পার্সিয়ালিটি হয়েছে, চন্দ্রনাথের প্রতি বঞ্চনা করা হয়েছে। চন্দ্রনাথের প্রতি যে বঞ্চনা করা হয়েছে, হিরুর প্রতি যে পক্ষপাতিত্ব করা হয়েছে, সেটা চন্দ্রনাথ কি করে বুঝলো? কে পারবে? কি কি পয়েন্ট? কাকা সেক্রেটারি ছিল স্কুলের। হতেই পারে, তাতে কি? কাকা সেক্রেটারি ছিল, তাতে চন্দ্রনাথ কি করে বুঝলো? চন্দ্রনাথের দিক থেকে চন্দ্রনাথ তো লজিক দেবে, যুক্তি দেবে যে সে সৎ, তার প্রতি বঞ্চনা করা হয়েছে। তো সে যুক্তিটা কি দিচ্ছে? এ তো বলতে পারে না। তোমার প্রতি যদি বঞ্চনা করা হয়, তোমার কাছে তো প্রমাণ থাকবে যে এইভাবে আমার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। তো তুমি তো বলতে পারো না ও ফার্স্ট হয়েছে, ও হচ্ছে সেক্রেটারির ভাইজি, তাই স্কুলে ফার্স্ট হয়েছে, এটা তো তুমি বলতে পারো না। তো বলার আগে তো তোমার দিক থেকে তোমাকে লজিক দিতে হবে যে কী কারণে ফার্স্ট হয়েছে। বলো। পরীক্ষার সময় হিরু চন্দ্রনাথের দেখে দেখে লিখেছে, মানে চন্দ্রনাথ হিরুকে সাহায্য করেছে, তাই তো? কোন সাবজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে? অঙ্ক। কটা অঙ্ক দেখে কষতে দিয়েছিল চন্দ্রনাথ? তিনটে অঙ্ক। তার মানে একটা লজিক, একটা পয়েন্ট। সেটা হয়তো অন্য কোনো টিচার জানেই না, দু একজন ছাত্র আশেপাশে যারা ছিল তারা দেখলেও দেখতে পারে, কিন্তু তারা পরবর্তীতে কিন্তু সাক্ষ্য হিসেবে দাঁড়াবে না, মানে সাক্ষী হিসেবে আসবে না, সাক্ষ্য দেবে না।
কিন্তু চন্দ্রনাথের দিক থেকে চন্দ্রনাথ একেবারে স্বচ্ছ পরিষ্কার, যে আমি যে ছেলেটাকে দেখালাম, যে ছেলেটাকে পরীক্ষার হলে আমার খাতা থেকে 3টে অঙ্ক কষতে দিলাম, সেই ছেলেটা কি করে ফার্স্ট হয়? যে ছেলেটা কখনো ফার্স্ট হয়নি, বরাবর ফার্স্ট হয়ে এসছে কে বলো সব ক্লাসে? চন্দ্রনাথই বরাবর ফার্স্ট হয়ে এসছে। তারপরে তার নিজের উপরে যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে, এবং সে জানে যে চন্দ্রনাথ নিজে কতখানি আর চন্দ্রনাথের থেকে কতখানি পিছিয়ে থাকার কথা হিরুর। চন্দ্রনাথকে টপকে যেতে গেলে হিরুকে নিজেকে কতখানি তৈরি হতে হবে, তৈরি করতে হবে, চন্দ্রনাথ জানে। একজন সহপাঠী যে বরাবর ফার্স্ট হয়ে আসে, সেই সহপাঠী কিন্তু কিছুটা হলেও জানবে তার থেকে পিছিয়ে থাকা তথা দ্বিতীয় হয়ে থাকা সহপাঠীর মধ্যে ঠিক কতখানি আছে, এবং প্রথম হওয়া সহপাঠীকে যদি দ্বিতীয় হওয়া সহপাঠী টপকে যেতে চায় তাহলে তাকে কতখানি তৈরি হতে হবে, এটা কিন্তু সহপাঠীরা জানে। বিশেষ করে প্রথম সারিতে যারা রয়েছে তারা তো জানে। এক বছর তো আর স্কুলে পড়ছে না, কয়েকটা বছর পড়ার পরেই তাহলে পাশাপাশি যে বন্ধুরা কার কতখানি ক্ষমতা বা ট্যালেন্ট সেটা তো বন্ধুরাই বুঝবে। বিশেষ করে প্রথম সারির ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা তো বুঝবেই। তার মানে চন্দ্রনাথ বুঝেছিল যে হিরুর মধ্যে যদি কিছু থেকেও থাকে, এতখানি নেই যে চন্দ্রনাথকে টপকে যেতে পারে, তাহলে চন্দ্রনাথকে টপকে যাওয়ার জন্য তাকে যথেষ্ট তৈরি হতে হবে, তার জন্য সময় দরকার। ওই অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব নয়। চন্দ্রনাথ নিজে পরীক্ষার হলে হিরুকে দেখাচ্ছে, নিজের খাতা থেকে 3টে অঙ্ক কষতে দিচ্ছে, তাহলে ও কি করে চন্দ্রনাথকে টপকে ফার্স্ট হতে পারে? এবং শুধু এখানেই শেষ নয়, এছাড়াও আরও পক্ষপাতিত্ব করা হয়েছে চন্দ্রনাথের যুক্তিতে। কোথায় পক্ষপাতিত্ব করা হয়েছে, কিভাবে? হিরো ওদের স্কুলেরই কোনো মাস্টারের কাছে টিউশন পড়ে, তো ওই মাস্টার হচ্ছে ওর কাছে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। হিরু প্রাইভেট টিউটার, হিরু প্রাইভেট টিউটার যে মাস্টারমশাইয়ের কাছে পড়ে, সেই মাস্টারমশাই তার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তাতে কি হলো? তাতে কি হলো? কিন্তু তাতে কি হলো মানে এই রকমই ঘটনাটা ঘটেছে যে স্কুলের প্রশ্নপত্র বাড়িতে ছাত্রকে দেখানো, ছাত্রছাত্রীকে দেখানো, এটা কিন্তু সত্যি অপরাধ, গর্হিত অপরাধ। কিন্তু সেই অপরাধের কাজটা মাস্টারমশাই করেছিল। প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, গোপন রাখেনি, বাড়িতে দেখিয়ে দিয়েছে। আবার দেখিয়ে দেওয়ার পরেও হিরুর মতো ছাত্র নিশ্চয়ই বাড়িতে সমস্ত অঙ্ক কষে রসে তৈরি হয়েই গেছে, তা সত্ত্বেও গিয়েও পরীক্ষার হলে ভুলে গেছে। 3টে অঙ্ক আবার চন্দ্রনাথকে দেখাতে হয়েছে। আরও একটা পক্ষপাতিত্বের কথা বলা হয়েছে, কোশ্চেন দেখানোটা হয়েছে, হিরুকে চন্দ্রনাথ দেখিয়েছে, আরও একটা পক্ষপাতিত্বের কথা বলেছে। কিভাবে মাস্টারমশাই হেল্প করেছে বলো? হ্যাঁ, উত্তরপত্র মূল্যায়ন করার সময় মাস্টারমশাই হিরুর প্রতি পক্ষপাতিত্ব করেছে। হয়তো না, যেখানে ভুলও করেছে সেই ভুলগুলো ঠিক করে দিয়েছে, দিয়ে নাম্বার দিয়েছে। তাহলে এত সাহায্য নেওয়ার পরে চন্দ্রনাথকে টপকে গিয়ে হিরু প্রথম হয়েছে, তাহলে চন্দ্রনাথ এটা মেনে নেবে। কিন্তু চন্দ্রনাথের কাছে সেই অর্থে কারো কাছে পেশ করার মতো প্রমাণ ছিল না। যা কিছু ঘটেছে সবই এক অর্থে চোখের আড়ালে, যেটা চন্দ্রনাথ জানত। যদি এটা কোর্ট হতো তাহলে চন্দ্রনাথের কথা গ্রাহ্য হতো না, কারণ চন্দ্রনাথের হাতে কোনো প্রমাণ নেই। কিন্তু এটা তো কোর্ট নয়, এটা তো স্কুল। আর স্কুলের মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদেরকে তো সব থেকে ভালো বোঝেন, তাদেরকে মূল্যায়ন তো আমরাই করি না। তার মানে আমরাই যদি ছাত্রছাত্রীদেরকে সৎ হওয়ার শিক্ষা না দিই, রাস্তা না দিই, উল্টে আরও তাদেরকে অসৎ হওয়ার রাস্তা দেখাই, পরামর্শ দিই, হাতে করে অসৎ করে দিচ্ছি আমরা, তাহলে চন্দ্রনাথের মতো
ছাত্রের প্রমাণ হিসেবে কোনো কিছু পেশ করার মতো থাকে না হাতে। কিন্তু চন্দ্রনাথ দৃঢ়চেতা, চন্দ্রনাথ স্বাধীন চেতা, চন্দ্রনাথ আত্মবিশ্বাসী, চন্দ্রনাথের মধ্যে আত্মমর্যাদা আছে। সে ওই বয়সেও তার মাথা নত করতে চায়নি মাস্টার মশাইয়ের কাছে, না, অন্যায়কারীর কাছে। সেই অন্যায়কারী এক অর্থে একটা শ্রেণীর মাস্টার মশাইও, সেই অন্যায়কারী তাদের স্কুলের সেক্রেটারিও, এবং সেই অন্যায়কারীর দলে হেডমাস্টার মশাইও হয়তো যোগ হয়েছে, হয়তো না, হেডমাস্টার মশাইও যোগ হয়েছে, হয়তো সরাসরি যোগ হয়নি, কিন্তু ঘুরে ফিরে পরোক্ষভাবে হেডমাস্টার মশাইও জড়িয়ে রয়েছে। নাহলে হেডমাস্টার মশাই নরুকে পাঠাতেন না। নরুকে কোথায় পাঠিয়েছিল, কার কাছে পাঠিয়েছিল? চন্দ্রনাথের কাছে গিয়েছিল নরু, হেডমাস্টার মশাইয়ের কথা শুনে, যাতে চন্দ্রনাথ কি ভাবছে। হেডমাস্টার মশাই পাঠিয়েছিল চন্দ্রনাথের মনের কথা জানার জন্য। চন্দ্রনাথ কি ওই জায়গাতেই অটল হয়ে থাকতে চাইছে, মানে যা সিদ্ধান্ত নিয়েছে সেখানেই অটল হয়ে থাকতে চাইছে, নাকি সেখান থেকে সরে এসে নতুনভাবে ভাবছে না আমি দ্বিতীয় প্রাইজটা, মানে সেকেন্ড প্রাইজটা আমি নিয়ে নিই? তাহলে হেডমাস্টার মশাই অন্যায়কারীকে প্রশ্রয় দিল না, কি মনে হয়? হ্যাঁ, হেডমাস্টার মশাই চন্দ্রনাথের সঙ্গে তো থাকলো না, তার মানে এটা ঠিক করেননি উনি। সেক্রেটারির ভাইপো আছে, তাই সেক্রেটারি তার ক্ষমতা প্রয়োগ করবেন, অর্থ প্রয়োগ করবেন, এটাই হয়তো আমরা ধরে নিয়েছি, কারণ এইরকম আমরা প্রায়শই দেখে থাকি, শুনে থাকি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাস্টার মশাইরা অন্যায় করবেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন, অন্যায়ের পথে এগিয়ে দেবেন, এটা তো কিছুতে মানা যায় না। অন্যান্য মাস্টার মশাইদের কেউ কেউ সামিল হয়েছে, কিন্তু সেই পথে হেডমাস্টার মশাই কেন সামিল করবেন তাকে, চন্দ্রনাথকে? আবার সব থেকে যাকে পাশে পাওয়া দরকার সে তো বাড়ির লোক। তোমরা যদি কোনো অন্যায় না করো, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রোটেস্ট করো, তাহলে সবার আগে পাশে কাকে পাবে, পাওয়ার চেষ্টা করবে, আশা করবে কাকে? পাড়ার লোককে তো নয়, কাকে আশা করবে পাশে? বাড়ির লোককে। আর সেই বাড়ির লোকের মধ্যে তার দাদা বৌদি, কারণ বাবা মা ছিল না, দাদা তো পাশে থাকাই নেই, উল্টে অন্যায় সঙ্গে আপোষ করতে বলেছে, সব কিছু মুখ বুজে সহ্য করে নিতে বলেছে, চিঠি লিখতে বলেছে ক্ষমা চেয়ে, আর সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে বলেছে। চন্দ্রনাথ যাতে চুপ করে যায়, চন্দ্রনাথ যাতে এরকমভাবে আঘাত দেওয়ার পরে এক জায়গাতে অটল না থাকে, তাহলে তাকে বোঝাতে হবে। বুঝিয়ে তো কাজ হচ্ছে না, হেডমাস্টার মশাই বোঝাচ্ছে, দাদাকে দিয়ে বোঝানো হচ্ছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তাহলে অনেক সময় কি হয়, বুঝিয়ে উপদেশ বা পরামর্শ দিয়ে যখন কাজ হয় না, তখন অন্যায়কারীরা সামনে কি রাখে? সত্যবাদীর মুখ বন্ধ করার জন্য কি রাখে, কি দেয়? টোপ, প্রলোভন। সেই টোপ বা প্রলোভন টাকাও হতে পারে, অন্য কিছুও হতে পারে। তাহলে একজন ছাত্রের মুখ বন্ধ করার জন্য, প্রতিবাদী ছাত্রের মুখ বন্ধ করার জন্য, সেকেন্ড প্রাইজ তুমি তো পাচ্ছই, বাবা তুমি সেকেন্ড প্রাইজটা নাও, সঙ্গে তোমার জন্য এক্সট্রা অতিরিক্ত কি রাখা হচ্ছে বলো? মুখ বন্ধ করার জন্য কি রাখা হয়েছিল? স্পেশাল প্রাইজ দেওয়া হবে তোমাকে, সেক্রেটারি বলে পাঠিয়েছে, স্পেশাল প্রাইজ দেওয়া হবে। তো তোমরা হলে কি করতে? সেকেন্ড প্রাইজ সাথে আরও স্পেশাল প্রাইজ দেওয়া হচ্ছে, কি করবে? অবশ্যই, কারণ লড়ার মতো মানসিকতা তোমাদের তৈরি হয়নি, তৈরি করা হয়নি। আর যদি তৈরি হয়ও, তোমরা প্রতি মুহূর্তে ভাববে যে শেষ পর্যন্ত কাউকে পাশে পাবে না, উল্টে আরও বাড়ির লোক তোমাকে ওইভাবেই ওর সাথেই আপোষ করার জন্য ঠেলে পাঠাবে। সেক্রেটারির স্পেশাল প্রাইজের যে প্রলোভন, তাকেও প্রত্যাখ্যান করে দিয়েছে মিষ্টি কথায়, মিষ্টি মুখে এক অর্থে আঘাত করেছে। কি বলেছিল? সেক্রেটারির প্রস্তাব যখন পেয়েছিল, চন্দ্রনাথ কি বলে ফিরিয়ে দিয়েছিল? ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু ভদ্রভাবে এক অর্থে জুতোর বাড়ি দেওয়া যাকে বলা হয়, মিষ্টি মুখে। কি বলেছিল? তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম বলেছিল না?
চন্দ্রনাথ বলেছিল তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম, ধন্যবাদ, আপনি যে আমার জন্য এত ভেবেছেন, আমার জন্য স্পেশাল প্রাইজের ব্যবস্থা করেছেন, থ্যাংক ইউ। তার মানে যে ভদ্রলোক, তাকে ভদ্র ভাষায় এক অর্থে আঘাত করা হলো না, কষাঘাত। হ্যাঁ। আমার জন্য এত ভেবেছেন তার জন্য থ্যাংক ইউ। আর যে হেডমাস্টার মশাই চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছে মানে কি, আপোষ করো তুমি, সেই হেডমাস্টার মশাইয়ের মুখের উপরে জবাব দিয়ে এসছে। কি বলেছিল হেডমাস্টার মশাইকে চন্দ্রনাথ স্কুলে গিয়ে? দক্ষিণার জোগাড় নেই। হ্যাঁ, মাস্টারমশাই গুরু দক্ষিণার যুগ আর নেই, গুরু দক্ষিণার যুগ আর নেই। আপনি হেডমাস্টার মশাই, আপনি মাস্টারমশাই, আপনি আমাদের গুরু, গুরু শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, কত কিছু শেখাচ্ছেন, তার জন্য বিনিময়ে আপনি কি চাইছেন? গুরু দক্ষিণা। হ্যাঁ, সেই মহাভারতের যুগ আর নেই। যে যুগে একলব্য গুরু দ্রোণাচার্যের গুরু দক্ষিণা দেওয়ার জন্য কি করেছিল? আঙ্গুল কেটে দিয়েছিল। বুড়ো আঙুল কেটে দিয়েছিল। এই যে বুড়ো আঙুলটা ঘ্যাচ করে কেটে দিয়েছে। গুরুর প্রতি দক্ষিণা, গুরুর শ্রীচরণে দক্ষিণা দিচ্ছে। এ দেখো, যদি বুড়ো আঙুল না থাকে তাহলে একলব্য তীরটা কিভাবে টানবে, ধরবেই কিভাবে? তার মানে আমি আর একলব্য নই, একলব্যের যুগ চলে গেছে। আর মাস্টারমশাই, সেই গুরু আর আপনি নন, সেই গুরুকে আমরা চিনে ফেলেছি, যে গুরু নিজের স্বার্থে অর্জুনকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য শিষ্যের বুড়ো আঙুলটাই চেয়ে নিয়েছিল। আমরা কিন্তু ওই শিষ্য নই। বহুত শিক্ষা দিয়েছেন আপনি, আর আমাকে ডেকে পাঠিয়েছেন অন্যায়ের সঙ্গে আপোষ করার জন্য। ওকে, গুরু দক্ষিণার যুগ আর নেই। স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে আছে, 2-3 মাসের আরও অতিরিক্ত মাইনা বাড়তি বেশি দিয়ে এসছি। এত বছর ধরে এত শিক্ষা দিয়েছেন, এত কিছু পড়িয়েছেন, শিখিয়েছেন, আরও 2-3 মাসের বাড়তি দিয়ে এসছি। যাক, কোনো সম্পর্কই আর রাখলাম না, এই অন্যায়কারীর সঙ্গে কোনো সম্পর্ক আমার থাকতে পারে না। এ কে? এই আমার বন্ধু, তোর সঙ্গে আমি এতদিন বন্ধুত্ব করেছি, তোকে এতদিন বন্ধু বলে কাছে টেনে নিয়েছি। ছি, মাস্টারমশাইকে সম্মান করিস না, দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করিস, ভিন্ন বা পৃথক হয়ে যাস। তোর মতো ছেলেকে আমি বন্ধু বলে ভেবেছি। ইস, বন্ধু চিন্তা আমি ভুল করেছি রে। কার ধারণা? নরেশ তথা নরুর ধারণা। কিন্তু নরু ওই মুহূর্তে যে ধারণা করেছিল, ওই মুহূর্তে যে ভাবনাটা ভেবেছিল চন্দ্রনাথ সম্পর্কে, ওই মুহূর্তে সে ঠিক বা সঠিক বলে ভাবলেও মনে করলেও পরবর্তীতে কি একবারের জন্য তার মনে হয়নি বা মনে হয়েছিল কি যে সে ভুল, চন্দ্রনাথ ঠিক? কি মনে হয়? একজন মানুষ হিসেবে পরবর্তীকালে ধরো নরুর জায়গায় তোমরা যদি কেউ হতে, তাহলে তোমরা নরুর জায়গাতে নিজেদেরকে যদি বসাতে, তাহলে তোমরা ওই মুহূর্তে নরুর মতো যদি চন্দ্রনাথের মতো বন্ধুকে তোমরা অপমান করতে, ছি ছি করতে, দূরে সরিয়ে দিতে, বন্ধুত্ব রাখবো না, পরবর্তীতে কি তোমরা কোনো দিন একবারের জন্য হলেও ভাববে না যে চন্দ্রনাথ যা করেছিল ঠিকই করেছিল? হ্যাঁ, অবশ্যই ঠিক করেছিল। হ্যাঁ, এটা মনে হতে পারে কোনো না কোনো সময় যে মাস্টারমশাই তো গুরুজন, গুরুজনের বিরুদ্ধে গিয়ে তাদের মুখে মুখে কথা বলা, এইভাবে কথা বলে তাদেরকে অপমান করা, দাদার সঙ্গে এইরকমভাবে তর্ক করা, দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, এটা তো মানা যায় না। তবে আবার এটাও ঠিক যে বড়রা অন্যায় করে তারা যদি তাদের জায়গাতে জেদ ধরে ঠিক থাকে, ঠিক করেছে বলে মনে করে, অনেক সময় ছোটদেরকে কি করতে হয় না, তাদের সঠিক পথে ফিরিয়ে আসার জন্য, ফিরিয়ে আনার জন্য যেমন চেষ্টা করতে হয়, যখন চেষ্টা করে পারে না তখন হয়তো সম্পর্কই ছিন্ন করতে হয়।
হয়তো সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়েই হয়তো অনেক বড় প্রাপ্তি লুকিয়ে রয়েছে, অনেক বেশি বড় পাওনা। সেই পাওনাটা ব্যক্তির জীবনেও হতে পারে, আবার সমাজ জীবনের জন্য অনেক বেশি উপকারও হতে পারে। রাজা রামমোহন রায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, বাবার সঙ্গে বহু ক্ষেত্রে তার সংঘাত। বাবা ছিলেন একেবারে কট্টরপন্থী, রক্ষণশীল, আর সেই রক্ষণশীল বাবার সঙ্গে সংঘাত করে বাড়ি থেকে না বেরোলে আজও তোমরা পুড়ে মরতে। কি রদ হয়েছিল তার হাত ধরে? সতীদাহ। তখন সেই মুহূর্তে কারোর মাথায় কি এসেছিল যে সতী দাহ প্রথাটা এটা একটা ভয়ঙ্কর একটা কি বলবো অপরাধ, এটা একটা ব্যাধি, এটা একটা ভ্রান্ত সংস্কারাচ্ছন্ন ধারণা থেকে তৈরি হওয়া। এটা মানুষকে নয়, এটা হচ্ছে মেয়েদেরকে সম্পূর্ণভাবে মুষ্টিবদ্ধ বা করায়ত্ত করে রাখা বা বশীভূত করে রাখার একটা বিরাট বড় চক্রান্ত বা প্রয়াস। কারোর কি মাথায় এসেছিল? মাথায় আসে। এখন বাবা যদি মনে করে যে না এটা ঠিক, এরকম ধরনের বহু সংস্কারাচ্ছন্ন বিধিবিধান বা নিয়ম রীতিকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তার বাবা, রক্ষণশীল মানুষ, তা তিনি যদি বাবার সঙ্গে আপোষ করে বাড়ির ভেতরে থেকে যেতেন, আটকে যেতেন, তাহলে সতীদাহ প্রথাটা যে আরও দীর্ঘস্থায়ী হতো এটা স্বাভাবিক। তাহলে সমাজের লক্ষ্যে, সমাজের বৃহত্তর লক্ষ্যে, বৃহত্তর স্বার্থে অনেক সময় ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে কিন্তু অনেক সময় আঘাত আসে, মানে ব্যাঘাত ঘটে। আর সবটাই যদি মেনে নিই আমরা, তাহলে আমাদের তো নিজস্বতা বলে কিছু থাকলো না। কখনো কখনো বড়রাও ভুল করে, কখনো কখনো বড়রাও বলে, এদিকে মুখে বলে সদা সত্য কথা বলিবে, আর এদিকে কি বলে হিসেব নিকেশ করে পা ফেলবি, কোথায় লাভ আছে কোথায় ক্ষতি আছে সেটা ভেবে চিন্তে পা ফেলবি, যেখানে লাভ আছে সেখানেই এগিয়ে যাবি। তার জন্য যদি একটু একটু অন্যায় করতে হয়, একটু একটু মাথা নত করতে হয়, করবি। ওই সেই আশাপূর্ণা দেবীর একটা গল্প ছিল না, ক্লাস 8-এ ছিল মনে হয়, হ্যাঁ, কি করে বুঝবো, বাচ্চা তো কিছুতেই বুঝতে পারে না বুকু, বাবা মা সবসময় বলেছে সবসময় সত্যি কথা বলবে, অথচ সত্যি কথা যখন বলতে গেল সবার সামনে কি মার খেলো, মার হাতেও খেলো, বাবা ফেরার পরে বাবার হাতেও খেলো, মাথা চুলকাতে চুলকাতে বলছে। কি করে বুঝবো যে কখন সত্যি কথা বলতে হয়, কখন মিথ্যে কথা বলতে হয়? সবসময় তো শিখে এসছো সত্যি কথা বলতে, আবার বলছো কেন বললি কেন বললি কেন বললি বলে চোখ রাঙাচ্ছ, মারধর করছো। কি করে বুঝবো? আমাদের অবস্থা তো তাই, আমরাই শেখাই আমাদেরকে সত্যি কথা বলতে, ন্যায়ের পথে চলতে। আবার আমরা বলি হিসেব নিকেশ করে পা ফেলবে, চিন্তা ভাবনা করে পা ফেলবে, যেখানে লাভ আছে সেখানে পা রাখবে, যেখানে ক্ষতি আছে সেখানে যাবে না, আর ক্ষতিটা এড়ানোর জন্য লাভটা পাওয়ার জন্য যদি একটু আধটু ভুল করতে হয় করবে, অন্যায় করতে হয় করবে, মিথ্যে কথা বলতে হয় করবে। কিন্তু সেই জায়গা থেকে চন্দ্রনাথের চরিত্র আমাদের কাছে আদর্শ হোক, আমাদের জীবনে চন্দ্রনাথ জ্বলন্ত প্রতিবাদ অন্যায়কারীর বিরুদ্ধে। শিখি, কিছুটা শেখা উচিত। হ্যাঁ, শেষ পর্যন্ত কি হলো সেটা কিন্তু এই যে পরের, মানে এই যে কালকে তো বুধবার বোধ হয় না, তাই তো? হ্যাঁ স্যার। তো বৃহস্পতিবার দিন এই চন্দ্রনাথটা মোটামুটি শেষ হয়ে যাবে আশা করা যায়। আর মাঝখানে একটা কবিতা, ওই যে কবিতা তো নয়, গান, নজরুল ইসলামের ভাঙার গান। তো গার্লস স্কুলে তোমাদের কি ভাঙার গান নেই বললে না? না আছে, কি বললে? আরে আছে কি নেই ভাঙার গান? জানেই না রে।
সিলেবাস থেকে আমাকে গ্রুপে পরে লিখে দিও, হ্যাঁ, ভাঙার গান আছে কি নেই, তাহলে ভাঙার গানটাও পড়াতে হবে। আর তোমরা কিন্তু একটু শর্ট কোশ্চেনে বেশি জোর দাও, এমসিকিউ আর এসিকিউর ক্ষেত্রে বেশি জোর দাও। শর্ট কোশ্চেন তোমাদের সিলেবাসে যা যা গল্প কবিতা দিয়েছে সেগুলো শর্ট কোশ্চেনগুলোকে বেশি পড়ো, কারণ শর্টের উপরে জোর দিতে হবে, শর্টগুলোই বেশি আসবে। 12টা বাজে কি না বাকি আছে আরও? 4 মিনিট আছে এখন। চন্দ্রনাথ নিয়ে শেষের দিকে কিছুটা বাকি আছে, কারোর কি কোনো প্রশ্ন আছে? যতটা আলোচনা করলাম বা যা যা বললাম তার মধ্যে কি স্যার। আছে প্রশ্ন? হ্যাঁ স্যার, কি বলো একটু শুনি, সবাইও শুনে নিক, বলো। এক জায়গায় লেখা আছে যে চন্দ্রনাথ নরুকে বলছে যে ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছে। তো ইউনিভার্সিটি এক্সামিন মানে কি বলতেছে? এইখানে একটা জায়গাতে সত্যি একটু গোলমেলে আছে মনে হতে পারে। তো ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, আসলে এটা আমাদেরকে ধরে নিতে হবে যে স্কুলের জীবন তো চলছিলই, স্কুলের পরীক্ষাও হয়ে গেছে, ঠিক আছে, ওটা স্কুলকে নিয়ে, কিন্তু তার পরপরই এখানে আমরা ধরে নেব যে আর একটা পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষাটা হচ্ছে ইউনিভার্সিটির পরীক্ষা। ইউনিভার্সিটির পরীক্ষা বলতে যেটাকে এন্ট্রান্স হিসেবে আমরা ধরে নিতে পারি, থাকে না, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, প্রবেশিকা পরীক্ষা। তো সেই প্রবেশিকা পরীক্ষা, কারণ তখনকার দিনে শিক্ষা ব্যবস্থাতে স্কুল লেভেলের পরে ওই কলেজ লেভেলটা বা ইউনিভার্সিটি লেভেলটা, কলেজ লেভেলটা রয়েছে। যেহেতু ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, তো এখানে আমরা হচ্ছে ওই কী বলে যেন, হ্যাঁ, এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা হিসেবেই ধরবো। এই জায়গাটাতে কিন্তু একটু গোলমেলে আছে, তো যেভাবে আছে, যে লাইনকে যেভাবে দেওয়া আছে ওইভাবেই ধরবে। মানে স্কুলের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, কারণ রেজাল্ট না হলে এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড এই ব্যাপারগুলো আসতো না, কিন্তু তারপরে আর একটা বৃহত্তর পরীক্ষা, তারপরে স্কুল ছেড়ে তারপরে যারা যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রি ইউনিভার্সিটি না কি বললে, ইউনিভার্সিটি এক্সামিন। হ্যাঁ, এই ইউনিভার্সিটির এক্সামিন বলতে ওটা কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এক্সামিনেশন নয়, ওটা হচ্ছে ভর্তি হওয়ার আগের এক্সামিনেশনটা, যে কে পাস করবে কে ফেল করবে তারপরে হয়তো ভর্তি হতে পারবে, স্কলারশিপটিও পাবে। এই জায়গাটা একটু গোলমেলে আছে, এটা তোমরাও দেখো, আমি পরের দিন এটা নাহলে আরেকটু ডিটেলে দেখে নিয়ে আলোচনা করব। আর কিছু? স্যার তুমি বলেছি যে ওই যে গ্রুপে একজন মেসেজ পাঠিয়েছিল না এক্সামের, ওটা কি সব স্কুলে কি একই সেম এক্সাম হবে নাকি? না না, এটা তো গার্লসে, শুধু গার্লসের হবে। তোদের কোন স্কুল? স্যার আমাদের মার্গারেট। মার্গারেটে কি কোনো পরীক্ষার ব্যাপারে কিছু বলেছে? আমি ওটা গার্লসের কথা বলেছিলাম, তাহলে হয়তো হবে না, অন্য স্কুলে বোধহয় হবে না, ওটা গার্লসের ক্ষেত্রেই বলেছিলাম। গার্লস হচ্ছে একটা ফ্রি, মানে একটা ট্রায়াল দিচ্ছে, মক টেস্টের একটা ট্রায়াল দিচ্ছে, সেই ট্রায়ালের ক্লাস 5-এরই দিয়েছে, ওটারই ভিডিও পাঠিয়েছিল কেউ, তার উপরে বেশ করে বলেছিলাম কীভাবে করতে হয়। ওই যে লিঙ্কটা পাঠাবে গ্রুপে, লিঙ্ক দিয়ে ঢোকার পরে গুগল ড্রাইভটা খুলবে, খোলার পরে ওখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিলে ওখানে 10টা কোশ্চেন আসবে, তারপরে ওই মাল্টিপল চয়েস আর কি, মক টেস্ট। তো ওটা ইনপুট করে লাস্টে সাবমিট আছে, সাবমিট দিয়ে দিলে হয়ে গেল। 15 মিনিট না 20 মিনিট টাইম দেবে, ওই একটা ট্রায়াল দেওয়া হচ্ছে। ওটা তোমাদের না, ওটা গার্লসের জন্য। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যালো, এতজন ছিল, 26 জন মাত্র রে, আর সবাই চলে গেছে, সবার ঘুমটুম চলে এসছে। ওকে, গুড নাইট, টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট দিয়ে যাও, ভালো ঘুমাবে। গুড নাইট।